আসবো ফিরে আবারও। পর্ব ৩০ সুরভি আক্তার। ব্রেকফাস্টের পরপর শুভ্রর সাথে বেরিয়েছে আদ্র। বাপের বিজনেসে সে মাথা ঘামায় না। নিজের চাওয়া আর স্বপ্নটাকেই প্রায়োরিটি দিয়েছিল সে। ইচ্ছে ছিল প্রফেসর হওয়া, আর সেটাই হয়েছে প্রচেষ্টা থেকে। বিজনেসে পুরোপুরি শুভ্রের হাতে। ভবিষ্যতে আদ্র যোগ হবে কিনা সন্দিহান। তার ছোট ছেলের তো কোনো কথাই নেই। তার উপর আশা নেই বিন্দুমাত্র। হিসেবের খাতার বাইরে সে ছন্নছাড়া তার জীবন। কিভাবে চলবে না চলবে তা নিয়েও চিন্তা নেই। তোফায়েল কবিরের বারবার আদ্রকে নিজেদের বিজনেসে যুক্ত হতে বলেন। তার আর তৌসিফ কবিরের বয়স বাড়ছে। আর কত দিক সামলাবে এসব। যদিও শুভ্রই সব সামলায়, তারা কেবল ডান হাত আর বাম হাত হয়ে রয়েছে। দুই কর্তা অফিসে যাওয়া ছেড়ে দিলে সব ধকল এসে পড়বে শুভ্রের ওপর। একা একা কত কী বা করবে সেই ছেলে। আদ্রকে কাজে লাগাতে চান তোফায়েল কবির। শুরুতে তখন মেনে নিয়েছিলেন, তবে ইদানিং বেঁকে বসেছেন তিনি। আদ্রকে অফিসে জয়েন করার জন্য তাগাদা দিচ্ছেন কথায় কথায়। আদ্র এতে বেশ বিরক্ত। ওকে ভার্সিটিতে থাকতে হয় সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। বাদবাকি সময় মোটামুটি ফ্রি সে। আজ ভার্সিটি ছিল না। তোফায়েল কবিরের চাপ সহ্য করতে না পেরে আজ অফিসে বেরিয়েছে বাধ্য হয়ে। এতে বাবা খুশি হলেও সে একদমই খুশি নয়। জোরপূর্বক বাপের চাওয়াটাকে প্রাধান্য দিচ্ছে কেবল। কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিতে বর্তমান চেয়ারম্যান তৌসিফ কবির। তবে তিনি নামে মাত্র। শুভ্রকে সঁপে দেওয়া হবে সবটা। শুভ্রর আলাদা কেবিন, সেখানেই থমথমে মুখে বসে আছে আদ্রিয়ান কবির আদ্র। চেয়ারের হাতলে কনুই ঠেসে চিবুক স্লাইড করছে এক আঙ্গুলে। চোখে মুখে বিরক্তির ভাঁজ। এখানে এসেই বা কী করবে ও? বিজনেসের নিয়েই ও ভাবে না, ভাবতে চায় না, মাথা ঘামাতে চায় না এসবে। ওর আলাদা পার্সোনালিটি আছে, কেবল সেটাতেই ফোকাস করতে চায় ও। কিন্তু তোফায়েল কবির তা চান না। কোনো ছেলেকেই নিজের প্রতি বাধ্য করতে পারেননি তিনি। বাবা হিসেবে এটা তার বিরাট আফসোস। রৌদ্রের বাধ্যতা অকল্পনীয়, কিন্তু আদ্রের ক্ষেত্রে তা নয়। তার একটা ছেলে অন্তত পারিবারিক বিজনেসে জয়েন হোক, এটাই তার চাহনা। আদ্র বিব্রত। আসার পর ঘটা করে ছেলেকে অফিসের সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন তোফায়েল কবির। ওর জন্য নেম প্লেটও তৈরি করিয়েছেন। ইতোমধ্যে ছেলের আলাদা কেবিনও সাজানো হয়েছে। আদ্রের দ্বিমত বিমুখতা বুঝে শুভ্র মুখ খুলল। এত ভাবছিস কেন? বাবাই যখন চাইছে তুই বিজনেসে জয়েন কর, এখন তার অবাধ্য হওয়াটা উচিত হবে কি? সব সময় বাধ্য হয়ে আসতে আসতেই অবাধ্যতা ভুলে গেছে ভাইয়া। যদি রুটির মতো ব্যবহার অবাধ্য বেপরোয়া হতাম তাহলে হয়তো ভালো হতো। অন্তত নিজের চাওয়াটাকে প্রায়োরিটি দিতে পারতাম সবার বিরুদ্ধে গিয়ে। আমি বিজনেস চাই না। আমি যা করছি তাই করতে চাই। বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই আমার। আইডিয়া কি শুরুতেই আমার ছিল নাকি? আমি কি খুব বুঝতাম এসব? ধীরে ধীরে বুঝেছি। তুইও ঠিক বুঝবি। বুঝতে চাই না আমি। তুমি তো আছোই। আমাকে কি খুব প্রয়োজন এখানে? আমি যেমন আছি তেমনটা থাকতে দাও না আমায়। আদ্রের কণ্ঠে তিতি বিরক্তি। শুভ্র নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ঠান্ডা স্বরে বলল, তোরা দুই ভাই কিন্তু অভিন্ন। একজন কেবল প্রকাশ করিস, অন্যজন চেপে রাখিস। বাবাইয়ের কথার গুরুত্ব দিয়েও দিস না তোরা। এজন্যই কিন্তু বাবাই এতটা কঠোর তোদের প্রতি। সন্তানদের বাধ্য করতে পারলে পিতারা আর কিচ্ছু চায় না। কিন্তু তোরা দুটোই অবাধ্য হয়েছিস। বাধ্য হতে পারিস না বলেই বাবাইকে এতটা রুড মনে হয় তোদের কাছে। এখন সবটা তোর হাতে। ভেবে দেখ কী করবি। আদ্র সবটা শুনে অফিস থেকে হনহনিয়ে বেরিয়ে এসেছে। মাথায় ঘুরপাক খাচ্ছে সব কিছু। এদিকে স্বপ্ন, অন্যদিকে বাপের ইচ্ছা। কি করবে এখন? দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিলে অপর দিকটা ঝাপসা হয়ে যাবে। চরম রাগ উঠছে মাঝে মাঝে। গাড়িতে বসে বসে কঠোর ভঙ্গিতে গাড়ি স্টার্ট করলো সে। চোয়াল শক্ত রাগে মেঘে গাড়ির স্পিড বাড়ালো। ব্যস্ত রাস্তা পেরিয়ে নামলো ফাঁকা রাস্তায়। বিকেলের মিঠে রোদে ঝিমিয়ে এসেছে। রাস্তা মোটামুটি ফাঁকা। নির্জন রাস্তা, মানুষজন যারা আছে তারা পায়ে হেঁটে চলাচল করছে। গাড়ি কম এ রাস্তায়। আদ্র স্পিড কিছুটা বাড়িয়ে স্টিয়ারিং চেপে ধরেছে। মস্তিষ্ক দপদপ হয়ে উঠেছে রাগে। কিন্তু রাগ
ভীষণ লাগছে তার, যে সর্বদা শান্ত রাগ প্রকাশ করে করে না বলে কি রাগ নেই নাকি? কেবলই রাগটা কুমড়ে রাখতে পেরে ভেতরে ভেতরে উজাড় করতে পারে না অবাধ্য হয়ে। গাড়ির এসিতে ঘামছে সে, চোখ লাল, চিবুকের ধারে চিকচিকে বিন্দু বিন্দু। গাড়ি চলছে পুরোদমে, ফাঁকা রাস্তা হওয়ায় সেভাবে বেগ পোহাতে হচ্ছে না। তবে আকস্মিক আর চলমান গতি ধরে রাখা গেল না। হুট করে গাড়ির সামনে কেউ একজন আসতেই ভরকালো আদ্র, কপালের ভাঁজ মিলিয়ে চট করে ব্রেক কষল অজ্ঞাতা। সামনের জন বোধহয় রাস্তা পার হচ্ছিল। আদ্রের গাড়িটা ব্রেক পড়ার পর গিয়ে থামলো সেই জনার পায়ের কাছে ঘেঁষে। ভয়ে ততস্থ হয়ে সেই জনাও থমেছে সহসা। তৎক্ষণাৎ শরীর খিঁচে নিয়ে গলায় চিবুক নামিয়েছে, ভীত সন্ত্রস্ত হয়ে বুঝে নিয়েছে দু চোখ। অঘটন ঘটার আগেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছে আদ্র। গ্লাস ভেদে সামনে তাকালো সে। একটা মেয়ে দাঁড়িয়ে ঠিক সামনে, চিবুক নোয়ানো, মুখশ্রী বোঝা গেল না অত। ও তো ফাঁকা রাস্তাতেই ড্রাইভ করছিল। এই মেয়ে হুটহাট রাস্তা না দেখে এসে পড়েছে গাড়ির সামনে। আদ্র একেই ক্ষিপ্ত, তার উপর এই ঘটনার ক্ষিপ্ততা বাড়ল তরতরিয়ে। চোয়াল খিচে গাড়ি থেকে নেমে এসে ঠাস করে দরজা লাগালো। ঘুরে সামনে গিয়ে তপ্ত ধমক দিল না দেখেই। আর ইউ ব্লাইন্ড, স্টুপিড গার্ল? দেখে চলতে পারেন না? মেয়েটা চমকালো, দু কদম পিছিয়ে সহসা মাথা তুলল। অমনি কপালের ভাঁজ কপালে ফিরে আসলো পুনরায়। সে স্বল্প পরিচিত শ্যামলা মুখায়ব, যার মুখশ্রীতে কিছুটা আতঙ্কের রেশ। আতকে দেখে সেও বোধহয় অবাক হলো ভীষণ। পলক ফেলে তাকালো আশ্চর্য হয়ে, নিজেকে সামলে পরক্ষণে আবার থমকালো আদ্র। ইউ দেখে চলতে পারো না? রাস্তায় চলার সময় চোখ কি পকেটে নিয়ে ঘোরো? শিশির মৃদু কথা ফোটায়। সরি, বাট আপনার গাড়ির স্পিড বেশি ছিল। এটা পায়ে হাঁটার রাস্তা, ফুল স্পিডে 4 চাকার গাড়ি চালানোর নয়। মেয়েটার তপ্ত সুর, মুখখানাও শক্ত। সেও কিছুটা বিব্রত এ সময়। টিউশনি পড়াতো দুটো, আজ থেকে একটা টিউশনি হাতছাড়া হলো। কিছুটা হলেও টাকা আসতো এখান থেকে, এখন আর আসবে না। নিজের টুকটাক খরচটুকু অন্তত চলতো এতে করে। এখন সে পথ বন্ধ, নতুন টিউশনি খুঁজতে হবে আবার। দুটো টিউশনি হাতে থাকলে অনায়াসে কিছুটা খরচ চালানো যায়। ইকরার ওপর কত বা প্রেশার দেওয়া যায়। লাস্ট টিউশনিটা পড়িয়েই ফিরছিল, সে সময়ে এই ঘটনা। ওর খিটখিটে কথায় আজের কপালের ভাঁজ প্রখর হয়। রেগ বলে, সেটা তোমার থেকে শিখবো আমি, বেয়াদব! তর্ক করছো মুখে মুখে। এগেইন সরি, বাট থমকাচ্ছেন কাকে? গলা নামিয়ে কথা বলুন। এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আর না আপনি আমার টিচার। ভুলটা আপনার ছিল। আমি কেবলই একজন রোড ক্রসার, আর আপনি ট্রাফিক রুলস ব্রেকার। রুলস ব্রেক করে এ সময় এভাবে গাড়ি চালান? আদ্র ক্ষুব্ধ হলো। একের পর এক রাগ বেড়েই চলেছে। এই মেয়েটাকে এ সময় পুরো কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করলো ওর। দাঁত পিষে হাত মুঠিয়ে সংযত করলো নিজেকে। রগরগে দৃষ্টিপাত করে আঙুল তুলে কিছু বলতে নিল, এর আগেই দুটো পথচারী বাড়াবাড়ি দেখে এগিয়ে আসলেন। কি হচ্ছেটা কি এখানে? একেই বাড়াবাড়ি গতিতে গাড়ি চালিয়ে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলছিলেন, তার উপর নিজের দোষ স্বীকার না করে এই মেয়েটার উপর হমিতুমি করছেন কেন ভাই? বড়লোক হয়েছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন বলে কি বাদবাকি পথচারীদের দাম নেই নাকি? এক হাত কপাল চেপে খসল আদ্র। মগজে গিয়ে আঘাত হেনেছে আশেপাশের সব কিছু। ওপর থেকেই ডিস্টার্ব লাগছে ভীষণ। শিশির আধো আধো চোখে চায়। লোকটার মুখে ভঙ্গিমায় কিছু একটা আন্দাজ করে বলে বাকিদের উদ্দেশ্যে, ওনাকে কিছু বলতে হবে না, আপনারা আসতে পারেন, উনি আমার পরিচিত, আমরা মিটিয়ে নেব নিজেদের মাঝে। আদ্র চট করে চায়। লোকগুলো চলে যেতেই শিশির তাকায় আবার। বিষণ্ণতার চোটে গেছিল নিজেও। এখন স্বাভাবিক হয়ে ধীরে বলল, সরি স্যার, বেশি বলে ফেলেছি হয়তো, অ্যাকচুয়ালি সরি মাই ফুট। কথায় কথায় সরি বলবে না, বেয়াদব! ইম্পিউডেড গার্ল, সরো সামনে থেকে। শিশির তবদা মেরে গেল। এই লোকটা আসলেই রকচটা গুরু গম্ভীর। সাফার মেকাকে বিশ্বাস করে যতই এই ধারণা থেকে বেরোতে চায়, ততই লোকটার রাগ আর গম্ভীরতা দেখে জড়িয়ে যায় আবার।
গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো মেয়েটা। আদ্র গাড়িতে উঠতে গিয়ে একটু থেমে বলল নীরব স্বরে, তোমার নামটা যেন কি? শিশির কুচকানো মুখ জবাব দিল, শিশির। শিশির পিয়াদব, দেখে নেব তোমায়। বিড়বিড় করে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট করে চলে যায় নিমিষেই। শিশির হতভম্ব হয়ে তাকিয়ে দেখল বিকেল গড়িয়ে সন্ধ্যা, অতপর সন্ধ্যা গড়িয়ে রাত। একটার কোঠায় ঘড়ির কাঁটা। রোজকার ন্যায় লেট নাইটে বাড়ি ফেরার ফুরসত মিলল কেবল। রোজেই চাবি ঘুরিয়ে সদর খুলে। আজও তাই ভেতরে ঢুকে সোজা সিঁড়ির দিকে এগোলো। ড্রয়িং রুমের লাইট অফ। ওপরে করিডর একটা আলো জ্বলছে, নিচেও এসেছে সেটার ঝলকানি। সিঁড়ির দিকে এগোতে গিয়ে টুকটাক শব্দ কানে পড়তেই রৌদ্র থমকালো। নিভু চোখে জোড়া পূর্ণ করলো। পিছু ফিরে এদিক ওদিক তাকালো। কোথা থেকে আসছে এই শব্দ? চোখে পড়ল কিচেনের আলো জ্বলছে, সেখান থেকেই আসছে আওয়াজ। কিন্তু এত রাতে কিচেনে কে হতে পারে? সন্ধিহান হয়ে টালমাটাল পদযুগল পেছনে হাঁটালো সে। যেতে যেতেই হাতের জ্যাকেটটা ছুঁড়ে মারলো সোফার দিকে। এই রাত বিরেতে ঘুম ধরা দিচ্ছে না চোখে। মাঝে মাঝেই এমনটা হয়। অভ্যাস হয়ে গেছে মেঘার। হুট করে কি হয় কে জানে। একদিন হঠাৎ করে ঘুম উবে যায় চোখ হতে। রাত্রি পার হলেও চোখে চোখ জোড়া এক হয় না। সেই 11টা থেকে বিছানায় এপাশ ওপাশ করেও ঘুমোতে পারেনি একবিংশে। টানা 1 ঘন্টা বিরক্তি নিয়ে শুয়েছিল, এতেও ঘুম আসছিল না। আম্মু আব্বুর ছবিটা নিয়ে বারান্দায় এসে একা একা বক বক করেছে আরও আধা ঘন্টা। হাঁপিয়ে গেছে রমণী। খিদে পেয়েছিল খুব। যখন রাত করে ঘুম আসে না তখন সবার অগোচরে খিদে পেলে নিজে নিজে মন মতো কিছু একটা বানিয়ে খায় মেঘা। এর মধ্যে নুডলস অন্যতম। আজও নিচে নেমেছে সে কখন। ভাবলো কেবল কফি খাবে, কিন্তু খিদের প্রখরতা বুঝে আলসেমি সত্ত্বেও নুডলস বানাতে কোমর বেঁধে লেগে পড়ল। কিচেনের দরজার কাছে যাওয়া মাত্রই এই অসময়ে মেঘাকে কিচেনে দেখে বিস্মিত হলো রৌদ্র। এই ঘুমপুরি আজ ঘুমায়নি এখনো। 11টা হতেই সোনার কাঠি আর রূপোর কাঠি নিজেদের জায়গায় বসে ঘুম পাড়ায় এই মেয়েকে। আজ একটু বিপরীত হলো যে। কি করছে এত রাতে? রাতছেটা কি? সেদ্ধ নুডলস নামিয়ে কড়াইতে তেল গরম করতে দিল মেঘা। এত সময় পেছনে থেকে অপ্রত্যাশিত সেই বেপরোয়া লোকটাকে মিটমিটিয়ে স্বরে কানে বাজল। এত রাতে এখানে কি করছো এমপি? খাবার বানাচ্ছ এলপির জন্য? মেঘা স্তব্ধ। কিচেনে একলা ছিল। আকস্মিক পুরুষালী ভরাট কণ্ঠে নীরবতা কাটতেই তড়াৎ করে ভয়ে আটকে উঠল ভীত মেয়েটা। চোখ বড় বড় করে চমকে পিছু ফিরল। রোজও এগিয়ে এসেছে। মেঘা চোখ সম্মুখে ওকে দেখে বুকে হাত রেখে হাঁপ ছাড়ল। ভীতি দূর করলো শ্বাস ফেলে। এই লোক কেবলমাত্র আসলো? ও তো ভেবেছিল এসেছে হয়তো। রোজের উপস্থিতি বুঝেও গুরুত্ব দিল না মেঘা। এড়িয়ে গেল এভাবে, যেন কাউকে দেখেইনি সে। পিছু ফিরে গরম তেলে পেঁয়াজ কুচি ঢেলে দিল। খুন্তি দিয়ে নাড়ল পরক্ষণে। রোজ উপেক্ষিত হলো, যেটা তার বড্ড অপছন্দনীয়। ঘাড়ে হাত ঝুলে এগুলো সে। ফ্রিজ হতে ঠান্ডা পানি বের করে দুধক গিলল। হোয়াটসঅ্যাপ সানি, কথা বলছো না কেন? আর তুমি কি করে জানলে আমার খিদে পেয়েছে? হোয়াট আ কানেকশন! আমার আসার আগে খাবার বানাচ্ছ আমার জন্য? কি বানাচ্ছ দেখি? নুডলস, নট ব্যাড, আমার পছন্দ। মেঘা কথাগুলো সহ্য করলো কোনো রকমে। ঠকঠক করে কড়াইতে খুর দিয়ে নাড়তে লাগলো। লোকটা বকবক করেই যাচ্ছে। হে পর্যায়ে ঠিক পেছনে এসে দূরত্ব রেখে দাঁড়ালো। অদ্ভুত ফ্যাকাশে অভ্যাসের বসে মেয়েটার খোপা হতে টেনে বের করলো কাঁটাটা। ঝরঝরিয়ে চুলগুলো খুলে পড়লো পিঠে। এলোমেলো হয়ে ঢেকে দিল পুরো শরীর। এতেই খুন্তি ছেড়ে তিরিক্ষি হয়ে পিছু ফিরল মেঘা। ততক্ষণে রোজও পাশে সরে গেছে। ক্যাবিনেটের একটু হেলান দিয়ে সরে দাঁড়িয়েছে। মেঘার খ্যাটখ্যাটে দৃষ্টি আর চোখে দেখে চুলের কাঁটাটা হাতে নাচালো। ওর দিকে ফিরে পেঁয়াজের তুলনায় দ্বিগুণ ঝাঁজ দেখিয়ে বলল মেঘা,
ডিস্টার্ব করবেন না রাইনোমুখো, দূরে যান আমার থেকে। ওহ সুইটহার্ট, এত তেজ কেন দেখাও আমায়? কাছে আসিনি এখনো, দূরে থেকে আর কত দূরে যাব? দূরে যাওয়া ভালো লাগে না জান পাখি, ছিলাম তো এতগুলো দিন দূরে। দূরত্ব বড্ড পীড়া দেয়। এবার একটু কাছে আসলে খুব কি ক্ষতি হবে? মেঘা কিরমিরিয়ে উঠল। সকাল থেকে মেজাজ চড়ে আছে। লোক লজ্জার বাড়ির কারোর সামনে স্বস্তি নিয়ে দাঁড়াতে পারেনি এ অবধি। সাফা বারবার খোঁচাচ্ছে ওকে, সবাই কেমন সুচালো চোখে তাকাচ্ছে ওর দিকে। সব এই লোকের মিথ্যাচারের জন্য। মেঘা কটমট করে বলল, ইউ বেস্ট ইরিটেটিং ম্যান। আমার প্রশ্নের উত্তর দিন আগে। সকালে মিথ্যে বলেছেন কেন সকলকে? লাভ বাইট? কিসের লাভ বাইট? বাইট বয়ে বেড়াচ্ছেন আপনি? বউয়ের দেওয়া বাইট। বউ? কিসের বউ? আমার বউ। মিথ্যে বলবেন না। আমি কখন বাইট করলাম আপনাকে আপনার গলায়? আমি কখন বললাম তুমিই বাইট করেছো? বলেছি একবারও? মেঘা ছ্যাদ করে ওঠে, তাকায় দীর্ঘ নয়নে। ক্ষিপ্ত মুখাবের বদল আসে চট করে। এক মুহূর্তে মস্তিষ্ক এলোমেলো হলো। ও জানে ও এই কাজ করেনি। আর এই লোক একটাবারের জন্য মেঘার নামও নেয়নি সে সময়। কেবলই বউ বলেছিল। কে বউ, কোন বউ তা তো বলেনি। মেঘা চট করে পরিবর্তন হওয়া ভরকালো ভাবমূর্তি দেখে ঠোঁট বাঁকায় রৌদ্র। চুলের কাঁটাটা পকেটে ঢুকিয়ে মেয়েটার নির্ভেজাল মুখপানে তাকিয়ে বলে বুকে হাত ঠেসে, বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে নিজেকে আমার বউ বলে স্বীকার করছো? আমি তো কেবলই আমার বউয়ের কথা বলছি, নাম নিয়ে তোমার কথা বলিনি তো। বাইট তো করেছে আমার বউ। মেঘা চোখ রাঙিয়ে তুলল, নাকের পাটা ফুলে উঠল তিক্ত ক্ষোভে। কি বলছে এই লোক? বউ মানে কোন বউ? এক মুহূর্তে আচানক হিংস্র বেগে রোজের কলার টেনে ধরল, লম্বাটে লোকটাকে টেনে ঝুঁকিয়ে আনলো। গজগজ করে উঠল দাঁত চেপে, ক্রোধে হিসিয়ে বলল, এই, জানে মেরে ফেলবো একদম। কে বাইট করেছে গলায়? কোন বউ বাইট করেছে? আর কে আছে আপনার জীবনে? বিদেশে গিয়ে আমাকে রেখে আর কাকে জড়িয়েছেন নিজের সাথে বলুন। শেষের কথাটুকু কণ্ঠ চেপে চেঁচিয়ে বলল। চোখে এক রাস আবেশ নিয়ে পিটপিট করে তাকিয়ে দেখল রৌদ্র। বাম ঠোঁট উঁচিয়ে বাঁকা হাসল। এলোমেলো কেশে অগ্নিকন্যার হিংসাত্মক সত্তাকে বেশ সোজাসুজি স্পষ্ট ধরা দিল তার চোখে। ফুঁসছে মেঘা। রৌদ্র বেশ এনজয় করলো। শিথিল ভঙ্গিতে পরখ করে বলল হিমশীতল কণ্ঠে, তোমাকে রেখে আর কাউকে জড়ানোর প্রয়োজন বোধ করিনি। মেঘার একই তেজিস্বর। কামড়ের দাগ কোথা থেকে আসলো তাহলে? কে কামড়েছে গলায়? আমার বউ। চুপ! কোন বউ কামড়েছে বলুন। রৌদ্র মিটিমিটি হাসে। রমণীর একগোছা কুণ্ডল টেনে নাকের ডগায় ঠেকায়। চোখ বুজে দীর্ঘশ্বাসে ঘ্রাণ টেনে বলে, তুমি। মাথা খারাপ? কখন বাইট করলাম আমি? মনে করো। মেঘা কপাল কুচকায়। রোজের কলার চেপে ধরে আছে এখনো। ওর টান সামলাতে গিয়ে ঝুঁকে পড়েছে রোজ। এদিকে ভাজা পেঁয়াজ পুড়ে ছাই। ফুটন্ত গরম তেল বেপরোয়া লোকটা বারংবার চিলতে পরিমাণ হাসে। বেখেয়ালে মেঘা এখন ধ্যান খুইয়েছে। ঘোর ভাঙলে এই সত্তাটাকে হারাবে আবার। ওর নির্বোধ মুখভঙ্গিমা দেখে মুখ খুলল রৌদ্র। মেঘার বাম ভ্রুর নিকট আলতো টোকা মেরে বলল, মনে করতে সাহায্য করি। আমার দেওয়া প্রথম আঘাত যেমন এটা ছিল, তেমনি তোমার দেওয়া প্রথম আঘাতও ছিল এটা। তবে আমি এটাকে আঘাত ভাবিনি কখনো। আঘাত ভাবলে ভালোবাসার চিহ্ন বলতাম না। মনে করে দেখো তো, সেদিন আমার গলায় দাঁত বসিয়েছিলে কিনা? খুব ভেবে মেঘার কিছুই মনে পড়ল না। মস্তিষ্ক সাড়া দিল না শত চেষ্টাতেও। কখন দাঁত বসালো? ভাবতে গিয়ে মুখ ছোট করল সে। গলার ছেড়ে আবার সন্ধিহান হলো। মিথ্যে বলবেন না রাইনমুখ, আমি কোনো দিনে এ কাজ করিনি। করেছো সুইটহার্ট? পিচ্ছি ছিলে তাই মনে নেই। রৌদ্রের পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। মেঘা চকিতে তাকালো পকেটের দিকে। পরক্ষণে রোজের পানে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে খিটখিটে স্বরে জানতে চাইল, কে ফোন করেছে? না দেখেই উত্তর করল রৌদ্র, কেউ না। কটমট করে মেঘা। এই লোক তো কিছু একটা লুকোচ্ছে ওর থেকে। সেদিন রাগ না দেখিয়ে ফোনটা ঘেটে দেখলেই পারত। খোলাসা হতো সব। কে ফোন করে জানা যেত। আর ওই দিন ওই বাচ্চা
কে ছিল ওটা? কলেজ স্ক্রিনে কোনো বাচ্চার ছবি ছিল। কার নাম্বার বাচ্চার ছবি সমেত সেভ করেছে রুদ্র? একথা মনে উঠতেই দাঁত খিচে আসলো। অজ্ঞাত কারণে রাগ উঠল অত্যাধিক। দলা পাকিয়ে শ্বাস আটকালো গলায়। রৌদ্র পকেটে হাত ঢুকিয়ে ফোন সাইলেন্ট করা মাত্রই আচানক গরম তেলের কড়াই হতে খুন্তিটা তুলে নিল মেঘা। বিলম্বহীন উত্তপ্ত পাশটা চেপে ধরল রৌদ্রের ডান হাতের কবজির ঠিক উপরে। সহসা চোখ বুজে নিল রৌদ্র। বাম হাত দিয়ে শক্ত করে চেপে ধরল ক্যাবিনেটের এক ধার। মেঘা কিরমিরিয়ে ধরা জবানে বলল, আই হেট ইউ রাইনমুখ, আই জাস্ট হেট ইউ। রোজের উদ্বেগ নেই। কিয়ৎকাল বাদ চোখ মেলে চোখ রাখলো একবিংশীর ছলছলে আখিতে। মেঘার চোখ জোড়া টলমল, যেন পানি গড়াবে এক্ষুনি। মুহূর্ত কয়েকেও রোজের প্রতিক্রিয়া না পেয়ে ভ্রু কুচকে ফেলল মেঘা। হাতের দিকে তাকালো। খুন্তিটা কি গরম নয়? তারপরও তাপের আঘাতেও এলোকের ভ্রুক্ষেপ নেই কেন? রোজের হাত থেকে খুন্তিটা সরিয়ে উত্তাপ অনুমানের জন্য এক আঙুলের ডগায় ওটাকে ছুঁয়ে দেখল মেঘা। অমনি প্রখর স্যাকে ছিটকে সরে আসলো পেছনে। ঝনঝনিয়ে হাত থেকে স্টিলের চামচটা খসে পড়ল মার্বেলের মেঝেতে। বিকট শব্দ হলো এতে। কিছুক্ষণ চুলোর আঁচে গরম তেলে চোবানো ছিল ওটা। উত্তপ্ত হয়েছে সাংঘাতিক। ন্যানো সেকেন্ডের চিনচিনে করে উঠল তর্জনীর ডগা। মেঘা ছিটকে পিছিয়ে যেতেই রোজকে টেনে ধরল। ওর ব্যথাতুর হাতটা সাথে সাথে পানি ভর্তি জগের ভেতর চুবিয়ে নিল নিজেকে সামলে নিয়ে। কিন্তু কর্তব্যবিমূঢ় বনে গেল একবিংশী। ছলাৎ করে গোল গোল চোখে তাকালো রোজের দিকে। পরক্ষণেই রোজের ডান হাতের দিকে। কবজির ওপর দগদগে লালচে দাগ। মেয়েটা আকস্মিক ধাক্কায় কেঁপে ওঠে। চুপ করে নোনা পানি পড়ে ঝরে পড়ে চোখের কিনারা ঘেঁষে। ভয়ে ভয়ে তাকায় রোজের দিকে। লোকটা চেয়ে আছে আগে থেকেই, একটুও পরিবর্তন নেই। মেঘা সেই এক চিমটে সামান্য উত্তাপ সহ্য করতে পারল না। আর এই লোক? ভাবতে পারল না মেঘা। নিজের হাতটা জগ থেকে তুলে রোজের হাতটা টেনে ধরল। পোড়া স্থানটা কালশিটে বর্ণ ধারণ করেছে ইতোমধ্যে। মেঘা ভরকায়, ধকধকে অনুভূতিতে শিউরে ওঠে। চোখে চোখ রেখে ঠোঁট ভিজিয়ে শঙ্কিত গলায় কেঁপে কেঁপে উচ্চারণ করে মেয়েটা, রৌদ্র। প্রত্যুত্তরে ক্ষীণ হাসে রৌদ্র। চোখ ঝুরিয়ে মেঘাকে ছেড়ে দেয়। নিজের হাতটা ওর থেকে ছাড়িয়ে নিয়ে নেয়। হাত ঝেড়ে বলে, আমি তা সহ্য করি, তা তোর সহ্য সীমানার বাইরে সানি। পোড়াচ্ছিস পোড়া, নিজে পড়তে আসিস না, ছাই হয়ে যাবে নয়তো। খিদে পেয়েছে তো? খেয়ে ঘুমিয়ে পড়, রাত হয়েছে অনেক। গুড নাইট। আর কিছু মুহূর্ত অপেক্ষা করলো না বেপরোয়া লোকটা। মুহূর্ত রমণীকে পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেলে কিচেন ছাড়লো। কেবলই বাখারা হয়ে শূন্য খেয়ালে তাকিয়ে রইল একবিংশী। আশপাশ কেমন ঝাপসা হয়ে আসলো ক্ষণিকের ব্যবধানে। চলবে, কিন্তু এই গুড নাইটের পর রোজও উবে যাবে। ফাহ। পরবর্তী পর্বে ইন্টারেস্টিং কিছু থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।